প্রিয় প্রণয়িনী সিজন 2 পর্ব জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 14। আরশ নুসরাতের গায়ে ডলে পড়তে পড়তে মৃদু কণ্ঠে আওড়ালো, দান্দাবাজ মহিলা, আগে আমার ডাক্তারের কাছে নিয়ে যা। মরে গেলে জানানোর জন্য আমার মতো কাউকে কোথাও খুঁজে পাবি না। গাদি কোথাকার, আগে রক্ত স্ট্রোক করতে বসে গেছে। দক্ষিণের হাওয়া বইছে পরিবেশে। দুপুরে মিইয়ে যাওয়া আলোকসাটা গড়িয়ে পড়ছে নাসির মঞ্জিলের ছাদে। কিছুটা আলো ইসরাতের বারান্দা হয়ে রুমে প্রবেশ করছে। মৃদু মন্দ বাতাসের তুলে দুলছে সাদা রঙের পর্দা। বারান্দার কাছে দরজাখানা টা করে রাখা। কালো রঙের হাঁচকাটা টাইলসের আলোক ছড়া পড়ায় চিকচিক করছে। রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ইরাম। পায়ের গতি অস্বাভাবিক। কিছু বলতে নিবে তার আগেই নাকে এসে লাগলো আশাটে কিছু গন্ধ। হাত দ্বারা নাকে চেপে ধরে এগিয়ে আসতেই মেঝেতে শুয়ে থাকা নুসরাতের দিকে বিছনার এপাশ থেকে নুসরাতের পা দেখা যাচ্ছে শুধু। ইরহাম মুখ সামনে দিকে নিয়ে উকি ঝুঁকি মারতে চোখে বাসল নুসরাতকে। আর তখনই মুখ দিয়ে বের হয়ে আসলো অতর্কিত চিৎকার। পেছন থেকে এসে ইসরাত হেসে ইরহামের পিঠে হাত ছোঁয়াতেই ওই চোখ মুখ খিচে লাফ মেরে বিছানা উঠে গেল সে। জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, কুল আউযুবি রাব্বিন নাস, ইয়া রাব্বুল আলামিন, আপনি এই বুতনিদের রুহের মাগফিরাত দান করুন। বাকি কথা শেষ করার আগেই পা জ্বলে উঠল কারোর আকস্মিক হামলায়। পা চেপে ধরে এক চোখ খুলতেই কটমট করে খেয়ে ফেলার মতো লুক দিল ইসরাত। ওড়না কোমরে বেঁধে হাতের ঝাড়ু উপরে তুলে তেড়ে আসলো ইরহামের দিকে। ইরহাম বহে এক লাফে নিচে নেমে যেতে নুসরাত পায়ের সাথে পা বেঁচে উল্টে পড়ল নিচে। অনাকাঙ্ক্ষিত ঘটনা ইসরাত যখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, তখন ইরহাম পা চেপে ধরে আর্তনাদ করে ব্যস্ত। ইরহামের কিছু বুঝে ওঠার আগেই নুসরাত নিজের চোখ থেকে শসার স্লাইজ খুলে ইরহামের হা করা মুখের ভেতর ঢুকিয়ে দিল। ইরহাম চিৎকার এক নিমিষেই বন্ধ হয়ে গেল। শশা চিবুতে চিবুতে নুসরাতের দিকে এক পলক চেয়ে জিজ্ঞেস করলো, নাকে মরার মানুষের মতো তুলো ঢুকিয়ে রেখেছিস কেন? শেওড়া গাছের শাকচুনি লাগছে তবে। ইসরাত চিচি করে উঠল। বমেট করার ভঙ্গি করে জিজ্ঞেস করলো, তোর বমি আসছে না? ইরহাম আরাম করে শুয়ে বসা চিবুতে চিবুতে খেলাম। তারপর ডুব গিলে গলা ভিজিয়ে নিয়ে বিরস কণ্ঠে জিজ্ঞেস করলাম, বমি আসবে কেন? আমি কি গর্ভবতী মহিলা? ইরহাম দু হাত পেটের কাছে বেঁধে দুপাশ নাড়াতে নাড়াতে দেখান। ইসরাত বিরক্তির মধ্যেও হেসে দিল। নুসরাত কথা বলল না। অপর চোখ থেকে শশা খুলে সেটাও ইরহামের মুখে ঢুকে দিল। তারপর দু হাত মাথার নিচে দিয়ে আবারও মেঝেতে শুয়ে পড়তে নিবে ইরহাম হাত বাড়িয়ে নুসরাতের গালে স্পর্শ করলো। মুখে ইউজ করা তো লাল তরল নাকের কাছে এনে নাক টেনে শুকতেই কফি পাউডারের জাজালো গ্রান তার সাথে আশাটে গন্ধ এসে লাগলো। ইরফান সেসবে পাত্তা না দিয়ে নুসরাতকে উদ্দেশ্য করে বলল, আমাকেও লাগিয়ে দে। নুসরাত চোখ বুঝে রেখে মৃদু গলায় শুধায়, কি লাগিয়ে দেব? ইরহাম নিজের চোয়ালে হাতায় ছুটে হাসি ঝুলিয়ে বলে ওঠে, মুখের ওসব। নুসরাত ইরহামকে নিজের পাশে জায়গায় শুতে পড়ায় জন্য দেখা হাত দিয়ে কয়েকবার ট্যাপ ট্যাপ করে। ইরহাম শুয়ে পড়তেই তার নাকে দুখানা তুলো ঢুকিয়ে দিয়ে পুরো মুখে স্পেশাল ফেস মাস্কটা লাগিয়ে দিল। ইসরাতের হাতে ঝাড়ু নিয়ে শুধু চুপচাপ দেখা হলো নুসরাত আর ইরহামের কাণ্ড কারখানা। তারপর ইরহামকে সূক্ষ্ম খোঁচা মেরে তার কথাটাকেই ফিরিয়ে দিয়ে বলল, তোকে তখন শেওড়া গাছের শাকচুন্না লাগছে। নুসরাত ফুরন কাটলো ইসরাতের কথায়। মুখ দিয়ে রকম একটা শব্দ বের করে বলল, শাকচুন্না ম্যান পার্সন তুই বলছিস, কিন্তু তুই জিন বললে সেটা আরও বেশি মানানসই হবে। ইরহামের বাচ্চাকে এখন তাল গাছে বসে থাকা জিন লাগছে। ইসরাত নুসরাতের সাথে কথা বলতে বলতে পাশে বসলো। কিছু একটা চিন্তা মাথায় খেলে যেতেই হাতে তুলে নিল নুসরাতের ফেস প্যাক। নাকের কাছে নিয়ে শুকলো। গন্ধটা কেমন যেন। মনে প্রশ্ন জাগলো, কিসের গন্ধ এটা? ঠিক ধরতে পারলো না। তবুও কিছুটা সন্দেহ নিয়ে এগিয়ে গেল বেডের দিকে। হেডবোর্ডের আশেপাশে চোখ বুদলাতেই ডাস্টবিনে এক পাশে লাল তরল জাতীয় কিছু পড়ে থাকতে দেখলো। হাতে তুলে নিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগে নুসরাত চোখ বন্ধ করে বলে, ওসব মুরগির রক্ত, স্পেশাল বিদেশি মুরগির বুকের ভেতর থেকে আমি বাংলাদেশে ইম্পোর্ট করেছি। নুসরাতের কথা ইসরাতের সন্দেহ কাটলো না। শিশির মুখ খুলে নাকের কাছে নিতে যাবে চোখ ছোটো ছোটো হয়ে আসলো। নুসরাত কঠোর গলা জিজ্ঞেস করলো, কি মিশিয়েছিস রক্তে? নুসরাতের মাথায় কোনো শব্দগুচ্ছ আসলো না। তাই সালফিউরিক অ্যাসিডের সংকেত বলে ইসরাতকে কাটাতে চাইল। মুখে বর্তমানে একটি অ্যাসিডের নাম আসলো আর তাই বলে দিলাম, H2SO4। আর ইনভেস্টিগেশন না করে পড়তে বসিয়ে, না হলে ডিম পাবে ডিম। ইরহাম নুসরাতের কথা কেটে দিয়ে পরেরটুকু সে পূরণ করে দিল। আর সেই ডিম অমলেট করে ইসরাত আপু আর জাইন ভাই খেয়ে নেবে, তাই না আপি? ইসরাত রাগে দৃষ্টিতে দুজনের দিকে তাকালো। নুসরাত আর ইরহাম তুরোই পাত্তা দিল নাকি? মেঝেতে গোড়াগড়ি খেয়ে ইসরাকে
নুসরাতকে নিয়েই হাসলো। নাসির মঞ্জিলের সামনে দাঁড়িয়ে আছে মোমো। নুসরাত তার পাশে দাঁড়িয়ে লাফঝাপ করছিল বান্দরের মতো। লাফঝাপ করছে বললে ভুল হবে। পাশের বাসায় টসটসের ফলের দিকে লুবু চোখে চেয়ে কীভাবে চুরি করা যায় সে দান্দা করছে। মোমোকে তার পাশে বডিগার্ড হিসাবে দাঁড় করিয়ে রেখেছে যাতে কেউ আসলে তাকে ইনফর্ম করতে পারে। টসটসের ফলের দিকে চোখ স্থির রেখে নুসরাত জিব্বা বের করে ঠোঁট ভিজিয়ে দিল। মোমোকে উদ্দেশ্য করে বলে, মন্টু শালারে বিয়ে করে নে মোমো, তাহলে মন্টু বেটার সব ফল গাছ আমার হয়ে যাবে। মোমো বিরক্তিতে সূচক শব্দ করলো। সে জানতে উগ্রীব মন্টুকে বিয়ে করলে তার লাভ কী। তাই মনের প্রশ্ন মুখিয়ে করলো, মন্টুকে বিয়ে করলে আমার লাভ কি? নুসরাত পুরো যুগল কুঞ্চিত করলো। জ্ঞানী ব্যক্তিদের ন্যায় হাত তুলে বাসন জ্বালল। সবে সজীবের মতো একটা বুড়ো শিশু প্রিপেয়ার্ড পাবে। কষ্ট করে বাচ্চার জন্ম দিয়ে তোর টাকা খরচ করতে হবে না। বাচ্চা বড় করতে গিয়ে চোখের নিচ ডার্ক সার্কেল পড়বে না। মন্টু তোর কথায় উঠবে বসবে, তুই নাচতে বলে দু হাত উপরে তুলে দিনতানা বলে নাচবে। আরে লাভ আছে, সজীব তোর মতো কচি মায়ের দেখাশোনা করবে। মন্টু তার পেট দুলিয়ে ডিংডাং করে হেলে দুলিয়ে পেটে নাচতে হবে, সাথে গান গাইবে, এসে হে আমার প্রাণের সখী। চারিদিকে লাভ আর লাভ, আমি কোনো লোকসান দেখছি না রে মোমো। মোমো নুসরাতের আজগুবি কথায় বেঞ্চি কাটে। নুসরাতকে তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করে, আমার লাভ কি? নুসরাত তেজি কণ্ঠে বলে, শুন মোমো, সম্পর্কে ক্ষেত্রে লাভ লোকসান দেখতে হয় না। আমি বড় বোন যা বলবো তাই তোর করতে হবে, না হলে সম্পর্ক এখানেই শেষ। হঠাৎ সৈয়দ বাড়ির ভেতর থেকে বাহিরে আগমন ঘটল হেলাল সাহেবের। মোমোকে দাঁড়িয়ে থাকতে দেখে হাত তুলে ইশারা করলেন এদিকে আসার জন্য। মোমো হেলাল সাহেবের ইশারা দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়িয়ে প্রত্যাখ্যান করে, হাত উপরে তুলে দেখায় পরে আসবে। হেলাল সাহেব মোমোর কথা শুনতে চাইলেন না, হাত দিয়ে আবারও ইশারা করলেন আসার জন্য। মোমো দ্বিমত পোষণ করলো, অনীহা নিয়ে না করতে যাবে। হেলাল সাহেব দৌড়ে এসে হাত চেপে ধরলেন মোমোর, গম্ভীর কণ্ঠে বললেন, চল। মোমো একটু ইতস্তত করলো, না যাবার জন্য টাই দাঁড়িয়ে রইল। হেলাল সাহেব নাসরবান্দা, মোমোকে সারা তিনি যাবেনই না, তাই টানাটানি শুরু করলেন। আকস্মিক এমন কাজে মোমো অবাক হওয়ার সময়ই পেল না। তার আগেই হুচট খেল। পিচটেলা রাস্তায় পড়ে যেতে নেবে নিজেকে কোনো রকম সামনে দিল। নুসরাত হেলাল সাহেবকে দেখতেই ফুস করে উঠল। মোমোকে সৈয়দ বাড়ি নিয়ে যাওয়ার জন্য টানাটানি করতে দেখে হেলাল সাহেব তীক্ষ্ণ চোখে দৃষ্টি ছুড়ল নুসরাত। রীতিমতো থাবা মেরে শিকারি বাঘের ন্যায় আঁকড়ে ধরল মোমোকে। দুজন টানাটানি মোমো বাকশূন্য হয়ে গেল। হা করে হতবাক নয়নে দুজনের দিকে চোখ বুলিয়ে নিয়ে বে করে কান্না জুড়ে দিল। আর তখনই সৈয়দ বাড়ির দরজার সামনে আগমন ঘটল মাহাদির। সে মাত্র হসপিটাল থেকে ফিরেছে, বুকের কাছে কাপড় শুকিয়ে যাওয়ার রক্তের দাগ। মোমোর দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সৈয়দ বাড়ি গেট টেলে ভেতরে ঢুকতে ঢুকতে দুপাশে মাথা নাড়ায়। মৃদু কণ্ঠে নিজেকেই বলে ওঠে, স্ট্রেঞ্জ, এই মেয়ে সারাদিনই কি কান্না করে? চোখ দুটো উপরে তুলে বাড়িতে ভেতরে প্রবেশ করতে শঙ্কায় দুপাশে মাথা নাড়ায়। নিজেকে প্রশ্ন করে, এই বাড়িতে কি সব অদ্ভুত বিশদদের বসবাস? হয়তো, কে জানে। তিনজন একজন খেয়াল করেনি মাহাদি এসেছে। নুসরাত আর হেলাল সাহেব পুরোদমে দুজনকে চোখ দিয়ে শাসাচ্ছেন। কেউ পেছনে নেই চোখ দিয়ে শাসানোর বেলায়। মোমো বে করে কান্নায় হেলাল সাহেবের কানে যেতেই হাত কিছুটা শিথিল হয়ে আসে উনার, কিন্তু নুসরাত খামচে ধরা হাত শিথিল হয় না। সে কোনো দিকে না তাকিয়েই মোমোর হাত ধরে টান দিতেই হেলাল সাহেবের হাতের তালু থেকে মোমের হাত বেরিয়ে আসলো ঢিলে হয়ে। এমন জোরালো টানে দুজনে উল্টা গিয়ে পড়ল নাজমিন বেগমের অতি প্রিয় ছোটো বাগান বিলাস গাছের উপর। নতুন চারাটা এনে কিছুদিন আগে রোপণ করেছিলেন নাজমিন বেগম। আর তার এমন ধ্বংসাত্মক অবস্থা দেখে নুসরাত ভয়ার্থক চোখে পেছনে তাকালো। শরীরের নিচে চাপা পড়া টব উপরে মোমোর দুটো পিস্টনের যান বেরিয়ে এসে গলার কাছে আটকালো। টবের তীক্ষ্ণ খোঁচা হাহাকার করে উঠতেই মোমো লাফ মেরে উঠে দাঁড়ালো। মোমো তেমন একটা ব্যথা পায়নি, কিন্তু নুসরাতের মুখের অভিব্যক্তি দেখে বোঝা গেল হয়তো কোমরের একটা হাড্ডি ভেঙে গেছে, হয়তো মচকেছে। মুখ খিচে সোজা হয়ে বসতে নেবে হেলাল সাহেব হাত বাড়িয়ে দিলেন ওঠার জন্য। নুসরাত হেলাল সাহেবের বাড়িয়ে দেওয়া হাত পুরোপুরি প্রত্যাখ্যান করলো। তেজি কণ্ঠে বলল, প্রয়োজন নেই। কথার জাজের সাথে বেতার প্রকাশ ঘটল। হেলাল সাহেব ভাব নিলেন সামান্য। নুসরাতকে ঠাট্টা করে বলেন, আচ্ছা। নুসরাত হেলাল সাহেব তাকে নিয়ে ঠাট্টা স্পষ্ট টের পেল। চোখ মুখ উল্টে বেকচি কাটলো। মোমো দুজনের মাঝখানে নীরব দর্শক হয়ে দুজনে একজন আরেকজনকে ঠাট্টা করা দেখলো। হেলাল সাহেব মোমোকে বললেন, চল মোমো, তোর বড় মামানি আজ চিকেন ফ্রাই করেছে। মোমো কিছু বলতে নিবে নুসরাত ধাক্কা মেরে গেটের ভেতর ঢুকিয়ে দিল তাকে। মোমো কি বলতে চায় তা শোনার প্রয়োজন বোধ করলো না। এটা দেখারও জরুরি মনে করলো না বেচারি মেয়েটা বাঁচলো কি মরল। আখি যুগল প্রশস্ত করে চেঁচায়, কোথাও যাবে না মোমো। হেলাল সাহেব বলে নুসরাতকে বেঞ্চি কাটলেন। ওয়াল শক্ত করে কণ্ঠে রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে নুসরাতকে জাড়ি মেরে বললেন, তুই বললেই হলো। নুসরাত মুখ বাগায়। হেলাল সাহেবের কথা কপি করে তারপর এক মুহূর্ত বিলম্ব না করে বলে উঠে, হ্যাঁ আমি।
বললেই হলো। এখন আপনি আসতে পারেন মিস্টার হেলাল রজনী। হেলাল সাহেব নিজের নামের এত বড় অপমান সইতে পারলেন না। তার কত সুন্দর নামকে রজনীগন্ধা বানিয়ে দিল। হাত তুলে নুসরাতের মুখের সামনে রাখলেন, কাঠখট্ট গলায় শাসালেন, চপ, আমার নাম হেলাল আহমদ, কোনো রজনীগন্ধা নাম। নুসরাত মুখের কাছে হাত রেখে বড় একটা হাই তুলে তর্জনীর আঙ্গুল দিয়ে কান হোঁচায়, অতপর আবারও হাই তুলতে তুলতে অলসতা নিয়ে হেলাল সাহেবের কথার উত্তর দেয়, ওই তো একই হলো, একই নাম। নুসরাত হেলাল সাহেব চিৎকার করে উঠলেন। আকস্মিক চিৎকারে নুসরাত হুড়মুড় করে পেছনে সরে যান, যুগ গিলে নিজের বয়ার্ত চেহারা লুকাতে চান। তার আগেই হেলাল সাহেব তর্জনীর আঙ্গুল তুলে বলে ওঠেন, একদম বেয়াদবি করবি না, এরকম বেয়াদবি করলে তোকে বিয়ে করবেটাকে? নুসরাত হেলাল সাহেবের আঙ্গুল আলগুসে নামিয়ে দিল, ইশারায় দেখালো মুখের উপর আঙ্গুল তোলা সে একদমও পছন্দ করে না, ঘৃণা করে। পরকারে টুটে দুষ্টু হাসির বাহার খেলা করলো, গা দুলিয়ে সামান্য হেসে মাথায় অন্যা টেনে নেয়, লজ্জা পাওয়ার ভঙ্গি করে নিজের দুহাত দিয়ে মুখ চেপে ধরে দুপাশে দুলাতে দুলাতে নিজের কথা দ্বারা বুমা ফেললো হেলাল সাহেবের মাথায়। ব্যঙ্গাত্মক গলায় টুটে হেলাল সাহেবের গাল জ্বালানোর মতো হাসি ঝুলিয়ে রেখে মিনমিন টুটে আওড়ায়, কেন আপনার গাদা ছেলেটা করবে? হেলাল সাহেব সেট করে উঠলেন, নিজের ছেলের নামে পাশে গাদার ট্যাগ বসে যেতে দেখে নুসরাতকে সতর্ক করলেন, একদম আমার ছেলেকে গাদা বলবি না। নুসরাত হে হে করে হাসলো, যা হেলাল সাহেবের রাগের মাত্রা বাড়িয়ে দিল দ্বিগুণ। একটু আগে হেলাল সাহেব যেভাবে বলছিলেন আইচ্ছা, নুসরাত সেরকম টেনে টেনে ব্যঙ্গ করতে আওড়ালো, আইচ্ছা। নুসরাত আর হেলাল সাহেব ঝগড়ার মধ্যে এসে ইসরাত উপস্থিত হলো, গেট ঠেলে বের হয়ে শক্ত কণ্ঠে নুসরাতকে বলল, এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ তোর? নুসরাত অপরতি আদলে দুকাদ উঁচায়, চুট উল্টে নিয়ে নিষ্পাপ মুখ ভঙ্গি করে ফিসফিস কণ্ঠে বলে ওঠে, আমি কিছু করিনি। ইসরাত আচ্ছা বুঝেছি বলল। হেলাল সাহেবের দিকে এক পলক চেয়ে চোখ নিচে নামিয়ে নিল। নুসরাত ইসরাতের এরকম মাটির দিকে চোখ নামিয়ে নেওয়ার মানে বুঝল না। ইসরাতের এমন আচরণ সে মোটেও বরদাস্ত করতে পারল না। এটা সাংঘাতিক খারাপ আচরণ হিসেবে নুসরাতের নিকট গণ্য হলো। মানুষের সাথে কথা বলবে চোখ চুকে রেখে, সোজা দাঁড়িয়ে স্পষ্টভাবে। এভাবে চোখ নামিয়ে ভদ্র হওয়ার মানে কি নুসরাত বুঝে না। তাই ইসরাতের ভদ্রতায় পানি ঢেলে তুতনি হিসেবে ধরে হেলাল সাহেবের মুখোমুখি করে দিল। নিজেও বাপচাদের নিয়ে কপালে গাঢ় বাজ ফেলে বড় বড় অক্ষিপটে হেলাল সাহেবকে অবকলন করল। তার দৃষ্টি অবিচল, হেলাল সাহেবের দিক থেকে এক বিন্দু নড়চড় করল না। শিকারি যেমন শিকার থেকে চোখ সরায় না, নুসরাতও তেমন করে চোখ সরালো না। নিজেকে শিকারি মনে করলো আর হেলাল সাহেবকে শিকার মনে করলো। হেলাল সাহেব নুসরাতের দৃষ্টি অবজ্ঞা করলেন, অসহ্যকর কণ্ঠে কীর্ণ আওয়াজে বিড়বিড় করলেন, হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবিয়ে ছাড়ব তোকে। নুসরাত কান খাড়া করতেই কানে আসে ঝাপসা কিছু শব্দ। নুসরাত কথাটা মাটিতে ফেলতে দিল না, আশেপাশে চোখ ঘুরিয়ে চিৎকার করে হেলাল সাহেব কথা প্রত্যুত্তর করলো, আমি কি ছেড়ে দেবো নাকি? আমিও একজনকে ফেরাস নাইটটা সেডু বাসবো। ইসরাত হতবাক নয়নে দুজনের দিকে চোখ বুলায়, বাকশূন্য কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কি বাচ্চা বড়াপু? ওর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন কেন? হেলাল সাহেব উপর নিচ মাথা নাড়ালেন, মুখ দিয়ে কৃষ্ণ শব্দে উচ্চারণ করলেন, হ্যাঁ আমি বাচ্চা। নুসরাত চোখ মুখ উল্টে নেয় ব্যঙ্গের মতো। তেরসা কণ্ঠে হেলাল সাহেবকে স্পষ্ট তিরস্কার করে বলল, নাতি নাতনিদের নিয়ে খেলার বয়সে নিজেকে বাচ্চা মনে করছেন? ময়ূরের পেখম কাক লাগিয়ে নিজের পেছনে লাগালে কি কাক ময়ূর হতে পারে? একদম না। নুসরাত স্পষ্ট তিরস্কারে জ্বলে উঠলেন হেলাল সাহেব। ক্ষিপ্ত পায়ে এগিয়ে এসে নুসরাতকে দরজা যাবেন। নুসরাত উচ্চ শব্দে হেসে উঠল, সাথে ইসরাতও। গেটের কাছে কান খাড়া করে হেলাল সাহেব আর নুসরাতের কথোপকথন শুনছিলেন নাসির সাহেব। নুসরাত আর ইসরাতের হাসির শব্দ শুনতেই এতক্ষণে চেপে রাখা হাসি ফুস করে বেরিয়ে আসলো তার। মেয়েদের সাথে তাল মিলিয়ে হুহা করে নাসির সাহেবও হেসে দিলেন। ইসরাত টুট টিপে হাসি আটকানোর চেষ্টা করলো, কিন্তু নুসরাতের বাজখাই হাসির আওয়াজ আর সাথে তার মুখভঙ্গি দেখে ইসরাত নিজের হাসি ধরে রাখতে পারল না। এক হাত দিয়ে টুট চেপে ধরে উল্টো পথে দৌড়ে নাসির মঞ্জিলের ভেতরে প্রবেশ করলো। নাসির সাহেব নিজে অস্বাভাবিক পরিবেশ ঠান্ডা করার জন্য আগুলুসে খেটে পড়লেন। হেলাল সাহেব বাপ মেয়ে সবাইকে হাসতে দেখে মেয়েকে রাগ মুখে ফুটিয়ে তুলার বৃতার চেষ্টা করলেন। দুপদাপ পায়ে সৈয়দ বাড়ির দিকে যেতে যেতে শুদ্র মুখে কীর্ণ হাসির ছোটা বেসে উঠল, যা খুবই সূক্ষ্ম। গভীরভাবে অনুধাবন না করলে বোঝা বড়ই মুশকিল। নিজাম শিকদার তমতম মুখ বানিয়ে বসে আছেন। কিছুক্ষণ আগে যাতে হাসেন তা এখনও তার নিকট গুলাটে। এই বিয়াদব মেয়ে নিজের বাইকে কীভাবে গুলি করলো? একবারও কি হাত কাঁপলো না ইমের? নিজাম শিকদার উঠে দাঁড়ালেন সৈয়দ বাড়িতে খবর পৌঁছানোর জন্য। এভাবে আর বসে থাকা সম্ভব না। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। বাচ্চা ছেলেটা কি বেঁচে আছে কি না মরে গেছে এক আল্লাহ তাআলা ভালো জানেন। বাড়ি থেকে বের হওয়ার পথে ড্রয়িং রুমে দেখা হলো আরমানের সাথে। আর তৎক্ষণাৎ মেজাজ ছুটে গেল নিজাম শিকদারে। নিজের দিক পরিবর্তন করে জারি মারতে বসে গেলেন আরমানকে। ঠোঁট কুচকে নিয়ে তিরস্কার সহিত শুধালেন, কোথায় যাওয়া হচ্ছে শুনি?
আরমান নিজাম শিকদারের কঠোর গলা শুনে থমকে দাঁড়ায়, কার করে প্রশ্নের উত্তর দেয় বাহিরে। নিজাম শিকদার চটে যাওয়া মেজাজ আরও বেশি চটে গেল। প্রশস্ত গলায় চেঁচিয়ে বললেন, বাহিরে তো যাচ্ছ জানি, কেন যাচ্ছ সেটা জানতে যাচ্ছি। আরমান গম্ভীর গলায় সরল মনে প্রশ্নের উত্তর দিল, বন্ধুর বউকে দেখতে। নিজাম শিকদারের খেঁচে যাওয়া মেজাজ ছেড় করে উঠলেন, ঠাট্টা করে বললেন, সারা জীবনে কি দেখা যাবে মানুষের বউ? আমি বুড়ো হয়ে মরে যাচ্ছি একটা নাত বউয়ের জন্য, তাতে তোমার কোনো খেয়াল আছে? আমার কথার কোনো মূল্য আছে তোমার কাছে? সেদিন বললাম যে নাসিরের বড় মায়ের দিকে একটু চোখ কান মন খোলা রাখতে, সেদিকে মন দিয়েছ? আরমান গম্ভীর গলায় বলল, জি রে হাসি, আর কিছু? নিজাম শিকদার হিংস্র প্রশ্নে তাবা মেরে কলার চেপে ধরলেন আরমানের কানের কাছে নিজের মুখ নিয়ে ঠান্ডা কণ্ঠে বলে উঠলেন, মেয়েটাকে নিজের হবু স্ত্রীর চোখে দেখো। আরমান মাথা নাড়ালো, সে দেখবে মেয়েটাকে হবু স্ত্রীর চোখে। কথা বলতে ইচ্ছে হয় না তার, তারপরও এখান থেকে কাটতে হলে কথা বলা অত্যাবশ্যক। তাই মুখ দিয়ে কষ্ট করে দুটো শব্দ বের করে, আর কিছু না হলে আমি এবার যাই। নিজাম শিকদার মাথা নাড়ালেন চলে যাওয়ার জন্য। উনি যে পা বাড়িয়েছিলেন সৈয়দ বাড়ির উদ্দেশ্যে একটা খবর দেওয়ার জন্য, তা বেমালুম ভুলে গেলেন। সৌরভী সোফায় চুপচাপ বসে থাকতে দেখায় জ্বালানোর জন্য একটি এগিয়ে গেলেন, গায়ে গা লাগিয়ে বসলেন। সৌরভী হঠাৎ তার দাদার গায়ে গা লাগিয়ে বসার কারণ খুঁজে পেল না। ঠোঁটে হাসি ঝুলিয়ে কিছু বলতে দিবে, নাকে এসে লাগলো বিচ্ছিরি গন্ধ, আর সেই গন্ধে তার পেটের ভেতর শিরা উপশিরা গুলিয়ে উঠল। নাক চেপে ধরে নিজাম শিকদারের দিকে এক পলক চাইতেই বুড়া হা হা করে হেসে উঠলেন। হাসির সাথে বয়সের সাথে পড়ে যাওয়া দাঁতের জামি বেসে উঠল। সৌরভী নাক চেপে ধরে বিরক্তি নিয়ে বলে উঠল, ছি দাদা, বায়ু দূষণ করছো, দূরে গিয়ে করো, আমার মুখের কাছে এসে করেছো কেন? নিজাম শিকদার হাসি আটকে কোনো রকম হাস্যরস্য কণ্ঠে জিজ্ঞেস করলেন, গ্রান কেমন? গ্রানে তো গ্রানান্দিও জুড়িয়ে গেছে, তাই না? সৌরভী উঠে দাঁড়িয়ে পুরো ড্রয়িং রুমে এয়ার ফ্রেশনার স্প্রে করতে করতে আওড়ালো, গ্রান ইন্দিও জুড়ায়নি, কিন্তু অনেক বেশি বরমের উদ্রেক হচ্ছে। সৌরভীর রাগী কণ্ঠে হেসে উঠলে আশি ঊর্ধ্বে থাকা বুড়ো সৌরভীর মধ্যে নিজের স্ত্রী প্রিয়ারা বেগমের প্রতিচ্ছবি দেখলেন। সেদিকে নিষ্পলক দৃষ্টি স্থির রেখে ডুবে গেলেন পুরনো কিছু স্মৃতিতে। সেই স্মৃতিচারণ করার মধ্যে সৌরভী এসে চুটকি বাজালো নিজাম শিকদারের চোখের সামনে। তখনই কেঁপে উঠে তড়িৎ গতিতে চোখ ফিরালেন সৌরভীর দিকে। উদাসীন চেহারা নিয়ে কীর্ণ হেসে সৌরভীর কাঁধ জড়িয়ে নিষ্প্রভ কণ্ঠে বলেন, তোর জন্মের পর আমি তোর নাম পেয়ারা বেগম রাখতে চাইছিলাম, কিন্তু তোর বাপ আমাকে তোর নাম পেয়ারা বেগম রাখতে দেয়নি। নিজাম শিকদারের কথা ছেলের প্রতি কিছুটা রাগ প্রকাশ পেল। সৌরভী হাসতে হাসতে ডলে পড়ল নিজাম শিকদারের পেটের উপর। কম্পিত অধর জোড়া চেপে হাসি থামানোর চেষ্টা করতে লাগলো। অতঃপর নিরর্থক অভিমতন পোষণ করে বলল উঠল, আল্লাহ বাঁচাইছেন, আব্বু যদি সেদিন দ্বিমত পোষণ না করতো তাহলে আজ আমার নাম পেয়ারা বেগম হতো। ভাবতে কেমন গা গুলাচ্ছে দাদা, মানুষ আমার নাম নিয়ে হেসে লুটুপুটু খাচ্ছে। নিজাম শিকদার সৌরভীর এমন কথায় অসন্তোষ প্রকাশ করলেন। তার স্ত্রীর নামে কোথাও খারাপ আছে। পেয়ারা কত সুস্বাদু একটা ফল। ওনার স্ত্রী যেমন নামে মিষ্টি ছিলেন, দেখতেও ছিলেন মিষ্টি। নিজাম শিকদার সৌরভীর হাসাহাসি মুখ দেখায় বেজায় চটে গেলেন। একথা সে কথা বলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে বড়সড় একটা গেঞ্জাম লেগে গেল, যার কুফল হিসাবে একদম ভুলে গেলেন সে বেলা নুসরাত যে আরুষকে শ্যুট করেছিল তা। পরে যখন মনে হলো কিছু একটা ভুলে গেছেন, তখন অনেকক্ষণ বাবার পরও মনে হলো না আসলে কি ভুলে গেছেন তা নিয়েও আরেকবার সৌরভীর সাথে ঝগড়ায় লিপ্ত হলেন আশি উর্দু লোকটা। রেস্টুরেন্টের এক কোণে বসে আছেন হেলাল সাহেব, চোখ সরু করে তীক্ষ্ণ চোখ বুলাচ্ছেন দুজন সামনে বসা লোকের দিকে। তার অভিজ্ঞ চোখগুলো সরু দৃষ্টির তুপে পড়ে সামনে বসা দুজন একটু বিভ্রান্তে পড়ে গেল। কিছুটা ভয় পেল লোকটাকে চোখের মনি এমন সরু সরু করে তাকানো দেখে। দুজনই নড়ে চড়ে বসল, কালো ব্যাকেট হেড টেনে ঠিক করে নিলেন। দুজনই নিজেদের ভালো ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করলো। একটা কথা আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। তাই প্রথম দেখায় নিজেদের যথাসাধ্য ভালো দেখানোর চেষ্টা দুজনে ব্যস্ত হলো। টাকার বান্ডিল একটা খাম দুজনের দিকে এগিয়ে দিয়ে ইশারা করলেন বিপরীত সিটের দিকে। দুজন হেলাল সাহেবের দৃষ্টি অনুসরণ করে একবার চোখ বুলিয়ে নিল বিপরীত দিকের সিটে, যেখানে একটা মেয়ে কুর্তি পরে বসে আছে। গলা খাকরি দিয়ে হেলাল সাহেব দৃষ্টি আকর্ষণ করলেন সামনে বসা দুজনের। ফিসি ফিস কণ্ঠে সামনে বসা দুজনের উদ্দেশ্যে আদেশ দিলেন, ওই মেয়ের সব তথ্য আমার চাই। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কী করে এই মেয়ে, এ টু জেড সব খবর চাই, বুঝেছ? কার্টুনের মতো মুখাবিষ্ট দুজন উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হেলাল সাহেব ফিসফিস করে আবারও দুজনকে বললেন, 12 করে কাজ শেষ করে বোনাস পাবে, আর বাকি টাকা কাজ শেষ পাবে। এর মধ্যে কুর্তি পরা মেয়েটা উঠে দাঁড়ালো, আর সেটা আর চোখে দেখতেই নিজেদের মুখ কাঠ দিয়ে ডেকে ফেলেন। এক এক করে দুটো মেয়ে পাশ কাটালো তাদের সামনে বসা লোক দুটো উকি দিল মেয়েটাকে ভালো করে দেখার আশায়। হেলাল সাহেবের উদ্দেশ্য বলল, স্যার কোন মেয়ে? আসলে এখানে দেখছি দুটো মেয়ে। হেলাল সাহেব হাতের ইশারা দেখালেন, ওই যে ওই মেয়ে, দেখতে পাচ্ছ? দুজনের একজনও কিছুই বুঝল না আসলে হেলাল সাহেব কোন মেয়েকে দেখাচ্ছেন, তবু চোকাচুকি করে মিথ্যা বলল, জি জি দেখাচ্ছি।
হেলা সাহেব বিরক্তি নিয়ে শুধালেন, তাহলে বসে আসো কেন? যাও, মেয়েটাকে ফলো করো। দুজনে উঠে দাঁড়িয়ে চোখে সানগ্লাস লাগিয়ে নেয়। একসাথে বলে উঠে, যা আদেশ করবেন স্যার। নাহিয়ান আবরার পূর্বের সাথে নুসরাতের আবারও দেখা হলো হসপিটালের করিডোরে। নুসরাত না দেখার মতো করে উপরের দিকে তাকিয়ে চুপচাপ পাশ কাটাতে চাইল। তার আগেই বেটা এসে রাস্তা আটকে দাঁড়ালো। নুসরাত বিরক্ত হলো এই বেটার উপর প্রচুর। চোখ তুলে তাকিয়ে বাজ পাখি নিয়ে চেয়ে রইল। হাত নিষ্পিস করে উঠল কয়েকটা লাগানোর জন্য। এক হাত দিয়ে চেপে ধরল আরেক হাত। নাহিয়ান আবরারকে পাশ দিয়ে কেটে পড়তে চাইল, তার আগেই নাহিয়ান জিজ্ঞেস করলো, কোনো সমস্যা মিস? নুসরাত নাহিয়ানের কথায় উত্তর দিল না। না চেনার বান করে বীর টেলে যাওয়ার মতো করে পাশ কাটাতে কাটাতে বলে, হোয়াট দ্য ফাক, একটু দেখি তো। নাহিয়ানকে ওখানে দাঁড় করিয়ে রেখে নুসরাত কেটে পড়লো তড়িৎ গতিতে। নুসরাত পালিয়ে যেতেই নাহিয়ানের টুটে ফুটে উঠল অদৃশ্য হাসি দেখা। নিজের ক্লিন শেপ তুতনির হাত বুলিয়ে বিড়বিড় করে আওড়ালো, ইন্টারেস্টিং। তো পেছন থেকে চিমটি কাটলো লেবিনকে। ফিস করে জিজ্ঞেস করলো, ভাই এরকম ইন্টারেস্টিং বলে বিড়বিড় করে কেন? উনি কি আর কোন মহিলায় পায়নি? এই বেটাদের মতো চলাফেরা করা মহিলাকে দেখে তার কীভাবে ইন্টারেস্টিং লাগে? লেবিন টুটে হাত রেখে চুপ দেখায়। তো চোখে মুখে কৌতূহল এনে আবারও ফিস করে জিজ্ঞেস করে, মাঙ্গের নাতি, তুই আমারে শুধু চুপ থাকতে কস, একটা কথা বলবার দেস না, দিব নাকি খাস বাংলা একখান গালি? লেবিন টুট বাগিয়ে হেসে নাহিনের পেছন চলে গেল। তো লেবিনের পেছন যেতে যেতে মৃদু কণ্ঠে নিজের সাথে কথা বলে, ওই মহিলার কাছে বাদ পায় না, আবার দেখলেই বলে ইন্টারেস্টিং। আমাকে সাথে ভাবলন ভাই, আবার ভদ্রমহিলার সামনে গেলে একদম ভালো নাদান শিশু হয়ে যান। তবুও ভদ্রমহিলার কাছ থেকে একরত্তি পাত্তা পান না। আঙ্গর সাথে এরকম বাপ না নিয়ে ভদ্রমহিলার সাথে নিলেই তো পারেন ভাই, বাবুওয়ালা বেডা মানুষের এত বাপ থাকা ভালো লক্ষণ না। তৌফ পেছনে থেকে কথাগুলো গালিশ খরচ করে সবার উদ্দেশ্যে। নাহিয়ান তৌফ বলে গলা ফাটিয়ে চিৎকার করতে এক দৌড়ে তার পাশে ঘেসে এসে দাঁড়ায় সে। মিনমিন কণ্ঠে বলে, জি ভাই। তৌফকে কিছু একটা ইশারা করতে তৌফ অন্যদিকে চলে যায়। লেভিনের সাথে কিছু রাজনৈতিক পরামর্শ করতে করতে সামনের দিকে পা বাড়ায়। নাহিয়ান সবাইকে নিয়ে করিডোর পার করে হসপিটালের বাইরে চলে যেতেই দেওয়ালের পেছন থেকে চুপি চুপি বেরিয়ে আসলো নুসরাত। বিরক্তি জোরে জোরে পড়েছে তার মুখ দিয়ে। নিজেকে নিজেই প্রশ্ন করলো, সব মাথা মুটেরা কি তোর পেছনেই পড়ে? সেই চিন্তা বাড়িতে বসে আরাম করে করবে বলে নুসরাত তুলে রাখলো। এখন ইরহামের জন্য অপেক্ষা করাটা জরুরি। করিডোরে ইরহামের অপেক্ষা যখন এপাশ ওপাশ করেছিল তখন দুজন লোককে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখলো। সে ওদের দিকে তাকাতেই দুজনই উল্টো ফিরে কথা বলতে লাগলো। নুসরাত নিজ মনে বিড়বিড় করলো, গাদার দল। হঠাৎ কোনো পূর্বাভাস ছাড়া জমজমিয়া বৃষ্টি নামলো। নিকশ কালো দলনিতে আলোক বিন্দু করে বিদ্যুৎ ঝলক উঠল। নুসরাতে নিজের অভিভক্তি নির্লিপ্ত রেখায় মেয়ালি তীক্ষ্ণ চোখ জোড়া নিক্ষেপ করে অদূর পানে। পেছন থেকে কারোর হেঁটে আসা শব্দ শুনে কান খাড়া করে পেছন ফিরে কে এসেছে দেখার আগেই ব্ল্যাকবেরি মিষ্টি গ্রান নাকশির ভেতরে প্রবেশ করে। সামনের দেওয়ালে নিজের পেছনে বৃহৎকার প্রতিবিম্বী দেখতে পায়। স্থির দাঁড়িয়ে সরু চোখে দেখতে থাকে সেই প্রতিবিম্বীকে। দেওয়ালে তাকা বরিশালী প্রতিবিম্বীটি ধীরে ধীরে নিচু হয়ে আসে তার দিকে। যতক্ষণ টনক নড়ে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নির্দিষ্ট দূরত্বে সরে যাওয়ার আগেই পুরুষালী শক্ত বুকের কাছে পিঠ টেকে যায়। বলিষ্ঠ এক হাত গলা পেছিয়ে ধরে কানের কাছে হিস হিসিয়ে আওড়ায়, এগেন আই এম ব্যাক মিসেস আরশ।